গত রাতে অনেকগুলো ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয়েছে, তার মধ্যে আপনাদের কাছে কোন ম্যাচটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। এবং আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ম্যানচেস্টার সিটির ম্যাচটা, কারণ এই ম্যাচটার কথা আলাদা করে বলবো। ভালো লেগেছে বলতে এটা হচ্ছে ম্যান সিটির অনেকদিন পরে সিটি সুলভ একটা খেলা দেখলাম, যেটা তারা লাস্ট যখন 5টা প্রিমিয়ার লিগ জিতলো সেই সময় তারা যেরকম একটা স্টাইলে পেপ গার্দিওলা লাস্ট 2 বছর পেপ গার্দিওলা যেভাবে খেলিয়েছেন, আমি এই সিজনের কথা বাদ দিয়ে যদিও এই সিজনে পেপ গার্দিওলার ইতিহাসের সব থেকে বাজে একটা টাইম পার করলো, তবে তার আগের কথা যদি বলি সেখানে পেপ গার্দিওলার অধীনে ম্যান সিটি যেভাবে খেলেছেন ঠিক সেরকম সুলভের একটা খেলা কিন্তু দেখিয়ে দিল, যেখানে আল ইনের সৌদির একটা ক্লাব তারা একেবারে অপদস্থ হয়েছে এবং এখানে অনেকগুলো গোলের অপরচুনিটি ম্যান সিটি তৈরি করতে পেরেছিল। এবং এখানে কিছু পয়েন্টের কথা যদি আপনাকে আমি, সেখানে প্রথমত হচ্ছে নিকো গঞ্জালেস ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নতুন ফরমেশনটা ছিল 4-1-4-1, এই ফরমেশনটাতে খেলে যাচ্ছেন এবং এখানে হচ্ছে নিকো গঞ্জালেসকে ডিফেন্সিভ মিডফিল্ডার একজনকে রেখে উপরে 4জন হচ্ছে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং দুজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছে এবং হল্যান্ডকে হচ্ছে সো পেপ গার্দিওলার এই টিমের মধ্যে কিন্তু মানে আজকে গত এই খেলাটার কথা যদি বলি সেখানে কিন্তু একটু আলাদা রকমের দেখা গেছে, যেখানে নিকো গঞ্জালেসকে উঠিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনার রদ্রিকে নামানো হয়েছিল এবং রদ্রি খুব ভালো একটা মিডফিল্ড কন্ট্রোল করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। রদ্রি এতদিন পরে মাঠে ফিরেছে এবং আরেকটা ভালো লাগার বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে সেখানে চেরকি যে ফ্রান্সের হয়ে দুর্দান্ত একটা মৌসুম বলতে ন্যাশনস লিগে দুর্দান্ত পারফর্ম করেছে, যেখানে তাকে সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছিল সেখানে কিন্তু চেরকি অনেক সুন্দর পারফরমেন্স করেছে, যে কারণে ম্যান সিটি তাকে দলে নিয়েছে এবং আজকে নামিয়েছিল এই ম্যাচে এবং সেখানেও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আর্জেন্টাইন 19 বছর বয়সে একটা দুর্দান্ত রকমের খেলোয়াড় বলতে পারেন, যে আর্জেন্টিনার নতুন কিংবদন্তি হতে যাওয়া এরকম প্লেয়ারদের মধ্যে একজন, যেখানে জুলিও আলভারেজের পরে স্টেজে যে প্লেয়ারগুলো সেখানকার মধ্যে একটা হচ্ছে একজনকে অলরেডি রিয়াল মাদ্রিদ নিয়েছে। আরেকজনকে যদি বলি আজকে আমি যেটা দেখলাম ম্যান সিটিতে, ক্লাউদিও এচিভেরি, মাত্র 19 বছর বয়স আর্জেন্টিনার। এই মাত্র 19 বছর বয়সে একটা ছেলে কিন্তু ফ্রি কিক থেকে এরকম একটা স্টেজে গোল করা, সেটা আসলে দর্শকদেরও মন জয় করে নেওয়ার ব্যাপার। এবং যেখানে 6-0 গোলে ব্যবধানে আলেনকে হারিয়েছে ম্যান সিটি, সেখানে হল্যান্ডের গোল পেয়েছে প্লান্টি থেকে এবং হল্যান্ড বেশ কয়েকটা সুযোগও পেয়েছিল হেড থেকে অথবা ডাইরেক্ট হচ্ছে সেট পিস থেকে গোল করা, সেখানে হল্যান্ড কিন্তু করতে পারেনি, মিস হয়েছে সেই গোলগুলো। সেগুলো হলে হয়তো বা গোল সংখ্যা আরো বেড়ে যেতে পারতো, তো 6 থেকে 10টা গোলও হয়ে যেতে পারতো। তারপরে গুন্ডোগানের কথা না বললে নয়, গুন্ডোগান অনেক সুন্দর খেলা দিয়েছে এই বছর এই বয়সেও, যেখানে তিনি ম্যান সিটি থেকে বার্সায় চলে এসেছিলেন এবং বার্সা থেকে এসে আবার ম্যান সিটিতে এসে তিনি তার জায়গাটা রিকভার করার চেষ্টা করতেছেন। এত সুন্দর মিডফিল্ড কন্ট্রোল করা এবং ডি বক্সে বারবার প্রেস ঢুকে যাওয়া বল নিয়ে, এই জিনিসগুলো আসলে আপনি ম্যান সিটির কাছে আশা করেন। বাট ম্যান সিটির মতো টিম যেখানে এরকম অ্যাটাকিং ফুটবল খেলে থাকে, সেখানে হচ্ছে আলিন কিন্তু একদমই অসহায়ত্ব বরণ করেছিল। প্রথম দিকে আলিন যদিও একটু চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু একেবারে শেষের দিকে যে যদি বলেন যে আলাইন একেবারেই ম্যাচটাকে ছেড়ে দিয়েছিল, যে ম্যান সিটির প্রেসিং এর কাছে তারা অপদস্থ হচ্ছিল, ম্যান সিটির যেভাবে পাসগুলো দিচ্ছিল তারা পাসগুলো নিজেদের কন্ট্রোলে নেওয়া বা ম্যান সিটির পাসটাকে তারা প্রেসিং করে বল ম্যান সিটিকে লুজ করাবে এরকম কোনো সিচুয়েশনে কিন্তু আলিন তৈরি করতে পারেনি, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আলিন ম্যাচটা থেকে অনেক আগে ছিটকে গিয়েছে। সো ম্যান সিটি পরের রাউন্ডে চলে গেছে অলরেডি, এটা খুব সহজভাবে বলা যায়, যেখানে তাদের গ্রুপে জুভেন্টাস এবং হচ্ছে ম্যান সিটি দুটা দলই কিন্তু পরের রাউন্ডে যাবে, এটাই মনে হচ্ছে, কারণ দুইটা দলই দুইটা করে ম্যাচ জিতেছে। এখন লাস্ট ম্যাচটা থাকতেছে জুভেন্টাস ভার্সেস হচ্ছে ম্যান সিটি, তো এই ম্যাচটাই দেখা যাক তাদের মধ্যে কেমন প্রতিদ্বন্দ্বিতা হয় এবং কে জিতে।